আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানা এবং ওড়িশায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি গতকাল তামিলনাড়ুর কালপাক্কামে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফাস্ট ব্রিডের রিঅ্যাক্টরের কোর লোডিং প্রত্যক্ষ করেছেন। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী হরিয়ানার স্টেনলেস স্টিল ক্ষেত্রে ভারতের প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। ভারী ইঞ্জিনের জন্য দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক জ্বালানি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে প্রতিরক্ষা মন্ত্রক 3টি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। ভারত ও ফ্রান্স পারমাণবিক, রাসায়নিক ও জৈবাস্ত্র পাচার রোধ এবং নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা শেহবাজ শরীফ দ্বিতীয়বারের জন্য সে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে 6,800 কোটি টাকার এবং ওড়িশার জাজপুরের চাঁদিখোলে 19,600 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সাঙ্গারেড্ডির প্রকল্পগুলি সড়ক, রেল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে উল্লেখযোগ্য 161 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু অংশের প্রশস্তীকরণ প্রকল্প, যার ফলে তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনে সময় কম লাগবে। হায়দ্রাবাদে অসামরিক উড়ান গবেষণা সংগঠন CARO কেন্দ্রটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি যাবেন ওড়িশার জাজপুরের চাঁদিখোল এলাকায়। আগামীকাল প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের কলকাতায় এবং বিহারের বেতিয়ায় একাধিক যোগাযোগ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার দেশকে উন্নত এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়িত করছে। চেন্নাইয়ে গতকাল এক জনসভায় তিনি বলেন, তামিলনাড়ুর পরিকাঠামো খাতেও কোটি কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের মানুষ তার পরিবার, যার কেউ নেই তার জন্য মোদী আছেন। শ্রী মোদী গতকাল তামিলনাড়ুর কালপাক্কামে ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড বা ভাবিনির নির্মিত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের কোর লোডিং প্রত্যক্ষ করেছেন। দেশীয় প্রযুক্তিতে এই রিঅ্যাক্টর তৈরি হয়েছে। এর ফলে ভারত ত্রিস্তরীয় পারমাণবিক কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করল। শ্রী মোদী রিঅ্যাক্টরের পরিচালন কক্ষটি ঘুরে দেখেন। এর পরবর্তী পর্যায়ে এই রিঅ্যাক্টরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। 200-র বেশি ভারতীয় সংস্থার তৈরি উপাদান দিয়ে এটি নির্মিত হয়েছে। জ্বালানি ক্ষেত্রে নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ভারতের পারমাণবিক কর্মসূচি কাজ করে। পশ্চিমবঙ্গ সফররত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজও লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ কমিশনের অন্যান্য সদস্যরা রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠকে বসবেন। ভোট প্রস্তুতির পর্যালোচনার পাশাপাশি আইন শৃঙ্খলা সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে। এরপর এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তাঁদের সফর শেষ হবে। এর আগে গতকাল কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্বাচন দফতর ও পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে। আলোচনায় সন্দেশখালীর প্রসঙ্গ উঠে আসে। সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা কমিশনের প্রশ্নের মুখে পড়েছে বলে খবর। বিরোধী দলগুলির নেতারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহারের অনুরোধ জানান তারা। এদিকে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে এক দফায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বহরমপুর এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। প্রথমবারের ভোটদাতাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন পদ্মশ্রী সম্মানে ভূষিত তাঁতশিল্পী বীরেন কুমার বসাক। প্রাপ্ত বয়স 18 বছরের ঊর্ধ্বে যারা নতুন ভোটার, তাদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা রাখবো, ঠিক সময়ে ভোট দিতে হবে, বুদ্ধিমানের মতো চলতে হবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের দেশে যেটা সুবিধা হয় সেদিকে পদক্ষেপ রাখতে হবে। আমি একজন অভিভাবক, আমার অনেক তাঁতশিল্পী আছে, তাদেরকেও আমি বলেছি এবং বলবো যে তারাও যেন এই কাজটা ঠিক মতো করে এবং দেশের জন্য এই কাজটা খুবই জরুরি। ইলেকট্রাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে দেবার সময়সীমা 30 জুন পর্যন্ত বাড়াতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে। ইলেকট্রাল বন্ড প্রকল্প বাতিল করার ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত 6 মার্চের মধ্যে এই তথ্য দিতে SBI কে নির্দেশ দিয়েছিল। অবিলম্বে এই বন্ড বিক্রি বন্ধ করতেও বলা হয়।
ভারতীয় রিজার্ভ ব্যাংক গতকাল ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের সঙ্গে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের একত্রীকরণের উদ্দেশ্যে স্কিম অফ অ্যামালগামেশন প্রক্রিয়ায় সম্মতি দিয়েছে। আরবিআই জানিয়েছে আগামী মাসের 1 তারিখে ব্যাংক দুটির একত্রীকরণ করা হবে। এর ফলে আগামী মাস থেকে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের সব শাখা এইউ ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের অধীনে আসবে। অর্থের বিনিময়ে ভোট আদায় বা আইনসভায় বক্তৃতা দেবার জন্য ঘুষ নিয়ে থাকলে সাংসদ বিধায়করা শাস্তির হাত থেকে রেহাই পাবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। ভোটের বদলে নোট মামলায় গতকাল শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়েছেন, কোন সাংসদ বা বিধায়ক যদি ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন তবে আইনত তারা শাস্তি থেকে রক্ষা কবচ পেতে পারেন না। এর জন্য দুর্নীতি দমন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ 1998 সালে ঘুষের একটি মামলায় এ ব্যাপারে রক্ষা কবচ দেওয়ার রায় সর্বসম্মতিক্রমে বাতিল করে দেন। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ গতকাল ভার্চুয়ালি হরিয়ানার হিসারে স্টেনলেস স্টিল ক্ষেত্রে ভারতের প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। জিন্দাল স্টেনলেস লিমিটেডের ছাদে এবং ভাসমান সৌর প্যানেল যুক্ত বিশ্বের প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন প্রকল্প হবে এটি। বছরে এখানে কার্বন নিঃসরণ কমবে 2700 মেট্রিক টন। আগামী 20 বছরে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমবে 58,000 টন। ভারী ইঞ্জিনের জন্য দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক জ্বালানি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরির জন্য প্রতিরক্ষা মন্ত্রক, বিইএমএল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং মিশ্র ধাতু নিগম লিমিটেডের সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানের উপস্থিতিতে এই 3 সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টররা সমঝোতাপত্রটি স্বাক্ষর করেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অত্যাধুনিক জ্বালানি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার নকশা তৈরি, পরীক্ষা ও ম্যানুফ্যাকচারিং এর দেশীয় দক্ষতার দিকে নজর রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আত্মনির্ভর না হলে ভারতের পক্ষে জাতীয় স্বার্থ বজায় রেখে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। নতুন দিল্লিতে তিনি গতকাল প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত ডেফট কানেক্ট সম্মেলনের উদ্বোধন করে বলেন, উন্নত প্রযুক্তির উদ্ভাবন না করতে পারলে ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারত ও ফ্রান্স পারমাণবিক, রাসায়নিক ও জৈবাস্ত্র পাচার রোধ এবং নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছে। নতুন দিল্লিতে এ সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠকে গতকাল সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা এবং এর বহুপাক্ষিক রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে ফ্রান্সের বৈদেশিক বিষয় ও ইউরোপ সংক্রান্ত মন্ত্রকের মহাসচিব আন-ম্যারি দেসকোর্তের বৈঠক হয়। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা শেহবাগ শরীফ দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। 72 বছর বয়সী শরীফকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি আরিফ আলভি। সেদেশের বিভিন্ন অংশে বিরোধী দল পিটিআই এর তীব্র প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে কমপক্ষে 39 জন প্রাণ হারিয়েছেন, 30 জন আহত। সাম্প্রতিক ভারী তুষারপাতের কারণে সেদেশের বিভিন্ন প্রদেশ ও জেলাগুলিতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ। সেদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রকের মুখপাত্র জানান, এই বৃষ্টি ও তুষারপাতের কারণে 14,000 গবাদি পশুর মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 637টি বাড়ি। এই প্রেক্ষিতে আফগান সরকার ক্ষয়ক্ষতি, বিশেষ করে গবাদি পশুর মালিকদের ক্ষতির পরিমাণ যাচাই করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকার সংযুক্ত আরব আমিরশাহী এবং বাংলাদেশে 64,400 টন পেঁয়াজ রপ্তানিতে অনুমোদন দিয়েছে। ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের মাধ্যমে রপ্তানি হবে। এর মধ্যে বাংলাদেশে রপ্তানি হবে 50,000 টন পেঁয়াজ। এছাড়াও তানজানিয়াতে বাসমতি নয় এ ধরনের সাদা চাল 30,000 মেট্রিক টন এবং জিবুতি ও গিনি বিসাউয়ে 80,000 টন ভাঙা চাল রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আম আদমি পার্টি আপকে দিল্লির রাউস অ্যাভিনিউ চত্বরে দলীয় সদর দপ্তরটি সরানোর নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, ওই জায়গায় দিল্লি হাইকোর্টের সম্প্রসারণ করা হবে, তাই 15 জুনের মধ্যে আপকে সদর দপ্তর সরাতে হবে। সনাতন ধর্মকে নির্মূল করার বিষয়ে মন্তব্যের জন্য সর্বোচ্চ আদালত তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে তিরস্কার করেছে। 2 বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ জানতে চেয়েছেন, মত প্রকাশের স্বাধীনতাকে অপব্যবহার করা সত্ত্বেও কেন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। উল্লেখ্য, গত বছর 2রা সেপ্টেম্বর চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে স্ট্যালিন বলেন, সনাতন ধর্ম শুধু বিরোধিতা করলেই চলবে না, একে সম্পূর্ণ নির্মূল করতে হবে। ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ জিএসআই গতকাল দেশ জুড়ে 174তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। কলকাতায় সংস্থার সদর দপ্তরে মহানির্দেশক জনার্দন প্রসাদ মূল অনুষ্ঠানের সূচনা করেন। দেশে খনিজ পদার্থের মজুদ ভাণ্ডারের সন্ধান দেওয়া, সেগুলির উত্তোলনের ক্ষেত্রে জিএসআই এর ইতিবাচক ভূমিকা রয়েছে।
আবহাওয়া দফতর বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে জম্মু কাশ্মীরের ডোডা জেলায় গতরাতে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.6। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানা ও ওড়িশায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী হরিয়ানা স্টেনলেস স্টিল ক্ষেত্রে ভারতের প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। খবর শেষ হলো।